আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেন্ট্রাল এক্সিকিউটিভের দুটো গুরুত্বপূর্ণ বডিজ নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ, এবং দ্বিতীয়টি হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রের ক্যাবিনেট নিয়ে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের দুটো ভিডিওতে আমরা এই বডিগুলোর কম্প্যারিজন অলরেডি করে নিয়েছিলাম। যেমন প্রথম ভিডিওতে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সকে আমরা কম্পেয়ার করেছিলাম। তারপরের ভিডিওটাতে আমরা ইউনিয়ন ক্যাবিনেট এবং স্টেট ক্যাবিনেটকে একে অপরের সাথে তুলনা করেছি। এই তুলনামূলক আলোচনাগুলো ছিল ভার্টিক্যাল কম্প্যারিজন, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের লেভেলে দুটো সংস্থার কম্প্যারিজন ছিল। আজকের ভিডিও এবং এর পরের ভিডিওটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বডিগুলোর হরাইজন্টাল কম্প্যারিজন, অর্থাৎ একই লেভেলের কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ক্যাবিনেটের মধ্যে তুলনা, যাতে তোমাদের ইনাদের ডিফারেন্সেস এবং সিমিলারিটিস গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ভিডিওতে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ইউনিয়ন ক্যাবিনেটকে আমরা এই 13টা পয়েন্টের ভিত্তিতে তুলনা করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 13টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। সো আমাদের প্রথম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের লিগ্যাল স্ট্যাটাস, অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ইউনিয়ন ক্যাবিনেটের আইনি অবস্থান আমাদের দেশে কি রয়েছে। তো দুটোই কিন্তু কনস্টিটিউশনাল বডি, অর্থাৎ সংবিধানের দ্বারা স্বীকৃত করা হয়েছে এই দুটো বডিকে। সংবিধানে যে কোনো বডির যদি নাম পাওয়া যায় সেটাই হচ্ছে কনস্টিটিউশনাল বডি, এবং সেই বডিগুলোই আমাদের দেশের হাইয়েস্ট লেভেল অফ ইনস্টিটিউশনস। দ্বিতীয়ত, অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ এই দুটো বডি কোন অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন। বন্ধুরা, অর্গান অফ দ্য স্টেট নিয়ে কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে এসেছিলাম। রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের কি কি অঙ্গ হয় সেগুলো আমরা জেনে নিয়েছিলাম, এবং সবার শেষে আমাদের ভারত রাষ্ট্র কিভাবে গঠিত এবং কি কি অর্গানস রয়েছে, সেই অর্গানসের কি কি লেভেলস রয়েছে সেগুলো সমস্ত কিছু ডিটেলসে এক্সপ্লেন করা ছিল একটা ভিডিওতে। সেই ভিডিওটা এই প্লেলিস্টের প্রথম দিকে পেয়ে যাবে। এই কোর্সের প্রথম 11টা ভিডিও কিন্তু তোমাদের পলিটিক্যাল সায়েন্সের জেনারেল কনসেপ্টস গুলো ক্লিয়ার করবে, অর্থাৎ পলিটি বা পলিটিক্যাল সায়েন্সের ABCD গুলো ক্লিয়ার করবে। তারপর 12 নম্বর ভিডিও থেকে আমরা ইন্ডিয়ান পলিটি এবং কনস্টিটিউশনের কোর কনসেপ্ট গুলোতে ঢুকেছি। তো প্রথমে বেসিক কনসেপ্টস অফ পলিটি বা পলিটিক্যাল সায়েন্স ক্লিয়ার করা হয়েছে, তারপর থেকে আমাদের ভারতীয় সংবিধানের যে বিভিন্ন কনসেপ্টস গুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করা হয়েছে। তো এই সাবজেক্টে দক্ষতা অর্জন করার জন্য তোমরা অবশ্যই এই কম্পেয়ার টু ক্লিয়ার প্লেলিস্টটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা ভিডিও 2 থেকে 3 বার করে দেখবে, তাহলে পলিটির কনসেপ্টস তোমাদের ইস্পাতের মতো শক্ত হয়ে যাবে। তো আজকের টপিকে ফিরে আসি। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ইউনিয়ন ক্যাবিনেট দুটোই এক্সিকিউটিভ অর্গান অফ দ্য সেন্টারে বিলং করে, অর্থাৎ কেন্দ্রের যে প্রশাসন বিভাগ সেটার পার্ট এই দুটো বডি। তৃতীয়ত আলোচনা করব এই দুটো বডির সাইজ এবং কম্পোজিশন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর এক্সাক্ট সাইজটা সেটা প্রাইম মিনিস্টারের উপর ডিপেন্ড করে। উনি যেমন সাইজ রাখতে চাইছেন তেমন তিনি রাখতে পারবেন, তাকে সেই স্বাধীনতা দেওয়া হয়েছে সংবিধানের মাধ্যমে। তবে সংবিধান যেটা ফিক্স করে দিয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর ম্যাক্সিমাম স্ট্রেংথ কত হতে পারে, এবং সেই ক্ষেত্রে বলা আছে যে সেটা 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য লোকসভা, অর্থাৎ 15% অফ 545, 81 দাঁড়াচ্ছে সংখ্যাটা। তো সেটাই হবে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর ম্যাক্সিমাম স্ট্রেংথ। প্রাইম মিনিস্টার চাইলে তার কম স্ট্রেংথ উনি রাখতে পারেন উনার মন্ত্রী পরিষদে, কিন্তু তার বেশি স্ট্রেংথ রাখা যাবে না, কারণ সাংবিধানিকভাবে সেই গণ্ডিটা এঁকে দেওয়া হয়েছে। সেখানে ইউনিয়ন ক্যাবিনেটের কোনো নির্দিষ্ট সাইজ সংবিধানে দেওয়া নেই, বা কোনো আপার বা লোয়ার লিমিটও সংবিধানে কিছু বলা নেই। সম্পূর্ণ সেটা প্রাইম মিনিস্টারের ইচ্ছের উপরে ডিপেন্ড করে।
ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের কোর বডি যেহেতু ইউনিয়ন ক্যাবিনেট, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্সের সবচেয়ে ইম্পর্টেন্ট মন্ত্রীরাই ক্যাবিনেটে স্থান পান, তো সাধারণত ক্যাবিনেটের সাইজটা মন্ত্রী পরিষদের তুলনায় অনেকটাই ছোট হয়। সাথেই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে 3টে ক্যাটাগরি অফ মিনিস্টার্স আমরা পেয়ে থাকি। সবচেয়ে সিনিয়র এবং হাইয়েস্ট র্যাঙ্কিং মিনিস্টার্স হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, যাদের মধ্যে একজন প্রাইম মিনিস্টার নিজেও। তার নিচের র্যাঙ্কে রয়েছে মিনিস্টার্স অফ স্টেট বা মিনিস্টার্স অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ, যারা ক্যাবিনেট মিনিস্টারদের থেকে র্যাঙ্কে জুনিয়র হন। এবং তৃতীয় টাইপের মিনিস্টার্স আমরা পাই ডেপুটি মিনিস্টার্স। ইনারা সাধারণত অন্য মিনিস্টার্সদের অ্যাসিস্ট করেন। তবে ইউনিয়ন ক্যাবিনেটে একটা ক্যাটাগরি অফ মিনিস্টার্সই পাওয়া যায়, ওনারা হচ্ছেন ক্যাবিনেট মিনিস্টার্স, যাদের মধ্যে পিএম নিজেও পড়ে যাচ্ছেন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স অনেকটাই বড় বডি, সেখানে ইউনিয়ন ক্যাবিনেট তার তুলনায় অনেকটা ছোট বডি। চতুর্থ পয়েন্টে আমরা কম্পেয়ার করব ইনাদের কোয়ালিফিকেশনস নিয়ে। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের মেম্বার হতে গেলে সেই ব্যক্তিকে লোকসভা বা রাজ্যসভার মেম্বার হতে হবে। পার্লামেন্টের যে কোনো হাউসের একটা মেম্বার তাকে হতে হবে। মেম্বার না হলেও উনাকে লোকসভা বা রাজ্যসভার মেম্বার হওয়ার মতো সমস্ত কোয়ালিফিকেশন উনার থাকতে হবে, তাহলেই তিনি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে স্থান পাবেন। হয় তাকে মেম্বার হতে হবে বা মেম্বার হওয়ার মতো সমস্ত কোয়ালিফিকেশন তার থাকতে হবে। সেখানে ইউনিয়ন ক্যাবিনেটের মেম্বার হতে গেলে সাধারণত সেই ব্যক্তিটি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সেরও মেম্বার থাকেন, অর্থাৎ কেন্দ্রের মন্ত্রী পরিষদেও উনি একজন মেম্বার হন এবং প্রাইম মিনিস্টার তাকে ক্যাবিনেটে অ্যাপয়েন্ট করেন। এবারে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে যদি পার্লামেন্টের কোনো নন মেম্বারের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, অর্থাৎ উনি লোকসভা বা রাজ্যসভার মেম্বার ছিলেন না, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে তাকে কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপয়েন্টমেন্টের 6 মাসের মধ্যে তাকে লোকসভা বা রাজ্যসভার মেম্বার হয়ে আসতে হবে। সেটা ইলেকশনের মাধ্যমে হতে পারে বা নমিনেশনের মাধ্যমেও হতে পারে। তো এমন একজন ব্যক্তি যে পার্লামেন্টের কোনো হাউসেরই মেম্বার নয়, তাকে মন্ত্রী পরিষদে অ্যাপয়েন্ট করা যেতে পারে, তবে সেটা 6 মাসের জন্যই। সেই 6 মাসের মধ্যে তাকে অবশ্যই মেম্বার হতে হবে। ইউনিয়ন ক্যাবিনেটের মেম্বার ডিক্লেয়ার করার ক্ষেত্রে সেরকম কোনো বিধিনির্দেশ নেই। সাধারণত প্রাইম মিনিস্টার মন্ত্রী পরিষদের একজন মেম্বারকেই ক্যাবিনেটের মেম্বার হিসাবে ঘোষণা করেন, তবে চাইলে মন্ত্রী পরিষদের বাইরের কোনো ব্যক্তিকেও ক্যাবিনেটে উনি অ্যাপয়েন্ট করতে পারবেন থিওরিটিক্যালি। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট, যেখানে আমরা দেখে নেব ওই আগের পয়েন্টের কোয়ালিফিকেশন থাকার পরেও তাদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয় বা কে করেন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেম্বার প্রাইম মিনিস্টার নিজেই হন। উনাকে প্রাইম মিনিস্টার পদে অ্যাপয়েন্ট করেন আমাদের দেশের রাষ্ট্রপতি, এবং প্রাইম মিনিস্টার পদে নিয়োগ পেয়ে গেলেই উনি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের মেম্বার হয়ে যান, বা এমন বলাটা আরো বেশি অ্যাকুরেট যে উনি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের নির্মাণ করেন। প্রাইম মিনিস্টারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েই শুরু হয় ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের গঠন। উনি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রথম মেম্বার। সেখানে ইউনিয়ন ক্যাবিনেটের ক্ষেত্রেও একই থিওরি, প্রাইম মিনিস্টারই ইউনিয়ন ক্যাবিনেটের গঠন করেন এবং নিজেও সেই ক্যাবিনেটের মোস্ট ইম্পর্টেন্ট মেম্বার। তাছাড়া ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে অন্যান্য মিনিস্টাররাও থাকেন, যাদেরকে প্রেসিডেন্টই অ্যাপয়েন্ট করেন, তবে সেটা প্রাইম মিনিস্টারের ইচ্ছে অনুযায়ী। প্রাইম মিনিস্টার যাকে যাকে চাইছেন তার মন্ত্রী পরিষদে, তাকেই প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবেন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স। ইউনিয়ন ক্যাবিনেটের ক্ষেত্রেও প্রাইম মিনিস্টার ছাড়াও অন্যান্য যারা ক্যাবিনেট মিনিস্টার্স থাকবেন তাদেরকে প্রাইম মিনিস্টার নিজেই অ্যাপয়েন্ট করবেন। তো এই দুটো বডি কিন্তু সম্পূর্ণ প্রাইম মিনিস্টারের ইচ্ছের উপরে ডিপেন্ড করে। প্রাইম মিনিস্টারের ইচ্ছে মতোই উনি উনার মন্ত্রী পরিষদ এবং ক্যাবিনেট সিলেক্ট করবেন। হ্যাঁ, মন্ত্রী পরিষদের ক্ষেত্রে ফর্মালি অ্যাপয়েন্টমেন্টটা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া করে থাকেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ওথ এবং অ্যাফার্মেশন, অর্থাৎ এই দুটো বডিতে মন্ত্রীরা অ্যাপয়েন্ট হওয়ার পর ওনারা কি শপথ গ্রহণ করেন এবং কার সামনে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রত্যেকজন মেম্বার আমাদের দেশের রাষ্ট্রপতির সামনে দুটো শপথ গ্রহণ করেন, একটা হচ্ছে ওথ অফ অফিস এবং আরেকটা হচ্ছে ওথ অফ সিক্রেসি। ওথ অফ অফিসে উনি উনার পদের দায়িত্বগুলো কোনো রকম ভয়, অনুগ্রহ এবং সংবিধানের গণ্ডিতে থেকে করার শপথ নেন, এবং ওথ অফ সিক্রেসিতে উনি রাষ্ট্রের যে সিক্রেট ইনফরমেশনগুলো রয়েছেন সেগুলো জেনারেল পাবলিকের সাথে শেয়ার না করার শপথ নেন, সেই ইনফরমেশনগুলোর গোপনীয়তা বজিয়ে রাখার শপথ নেন। সেই ক্ষেত্রে ইউনিয়ন ক্যাবিনেটের মেম্বার হওয়ার জন্য আলাদা কোনো শপথ গ্রহণ করতে হয় না। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার হিসাবে যেই শপথটা গ্রহণ করেছিল সেটাই ক্যাবিনেটের মিনিস্টারদের উপরেও প্রযোজ্য। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের টার্ম বা টেনিওর, অর্থাৎ পদে নিয়োগ পাওয়ার পর এই দুটো বডির মেম্বারদের মেয়াদ কি হয়।
তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রে কোনো ফিক্সড টেনিওর নেই। সাংবিধানিক ভাষায় বলা আছে তারা ততদিনই পদে থাকবেন যতদিন প্রেসিডেন্ট তাদেরকে রাখতে চাইছেন। প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট হচ্ছে ইনাদের মেয়াদ। কিন্তু এই সাংবিধানিক কথাটার আদতে মানে হচ্ছে যতক্ষণ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ আমাদের লোকসভার সমর্থন পাচ্ছেন ততদিনই তারা মন্ত্রিপরিষদে থাকতে পারবেন, অর্থাৎ সরকার চালাতে পারবেন। যেই মুহূর্তে লোকসভার সমর্থন মন্ত্রিপরিষদের পিছন থেকে নড়ে গেল, প্রেসিডেন্ট কিন্তু সেই মন্ত্রিপরিষদকে ডিসমিস করে দিতে পারেন। তো কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ টিকে আছে লোকসভার সমর্থনের উপর। তো সংবিধানে এটা বলা থাকলেও যে উনাদের মেয়াদ প্লেজার অফ দ্য প্রেসিডেন্টের উপরে ডিপেন্ড করেন, আদতে মানে কিন্তু প্রেসিডেন্টের এখানে ব্যক্তিগত প্লেজার বা ইচ্ছের উপরে নয়, প্লেজার অফ দ্য লোকসভা ধরতে পারো। লোকসভার প্লেজার বা কনফিডেন্স চলে গেলেই প্রেসিডেন্টের প্লেজারও চলে যেতে পারে। ইউনিয়ন ক্যাবিনেটের ক্ষেত্রেও ইনাদেরও কোনো ফিক্সড টার্ম নেই। তারা অফিস হোল্ড করেন যতদিন প্রাইম মিনিস্টার তাদেরকে অফিসে রাখতে চাইছেন। প্রাইম মিনিস্টারের ইচ্ছে অনুসারে ক্যাবিনেট মন্ত্রীরা মেয়াদ পান। 8 নম্বরে দেখে নেব ইনাদের স্যালারি, অ্যালাউন্সেস এবং এমলুমেন্টস। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ইউনিয়ন ক্যাবিনেটের মেম্বারদের স্যালারি, অ্যালাউন্সেস এবং এমলুমেন্ট সবই ডিটারমাইন করে পার্লামেন্ট। পার্লামেন্ট বিল পাস করে মন্ত্রিপরিষদ এবং ক্যাবিনেট মন্ত্রীদের বেতন ভাতা সুবিধাদি নির্ধারণ করেন। নেক্সট আমরা দেখে নেব ইনাদের সার্ভিস কন্ডিশনস, অর্থাৎ পদে থাকার কি কি শর্তাবলী রয়েছে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর মধ্যমণি প্রাইম মিনিস্টার ততদিনই তার পদে কন্টিনিউ করতে পারবেন যতদিন লোকসভার সমর্থন উনার উপরে রয়েছে। প্রাইম মিনিস্টারের উপর থেকে যদি লোকসভার কনফিডেন্স উড়ে গেল তাহলে প্রেসিডেন্ট তেমন প্রাইম মিনিস্টারকে ডিসমিস করে দিতে পারেন এবং উনার সাথে সাথে উনার মন্ত্রিপরিষদও ডিসমিস হয়ে যাবেন। চলতি কথায় সরকার পড়ে যাবে। সেখানে ইউনিয়ন ক্যাবিনেটে থাকার একটাই শর্ত, প্রাইম মিনিস্টারের সমর্থন সেই ব্যক্তিটার কাছে থাকতে হবে। প্রাইম মিনিস্টার তাকে ক্যাবিনেটে রাখতে চাইছেন বলেই উনি ক্যাবিনেটে সার্ভ করতে পারবেন। প্রাইম মিনিস্টারের বিশ্বাস উড়ে গেলে উনি ক্যাবিনেট থেকে রিজাইন করবেন বা উনাকে ডিসমিস করে দেওয়া হবে। আর তার সাথে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে বাকি মন্ত্রীদের থাকার শর্ত হচ্ছে প্রত্যেকজন মন্ত্রীর পিছনে প্রাইম মিনিস্টারের সমর্থন থাকবে। প্রাইম মিনিস্টার তাদেরকে কাউন্সিল অফ মিনিস্টার্সে যতদিন রাখতে চাইছেন ততদিনই প্রাইম মিনিস্টার তাদেরকে কাউন্সিল অফ মিনিস্টার্সে রাখবে। না হলে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মারফত তাদেরকে ডিসমিস করে দিতে পারে বা তাদের রেজিগনেশন চাইতে পারে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সে প্রাইম মিনিস্টার থাকবেন ততদিনই যতদিন লোকসভার সমর্থন তার উপর রয়েছে এবং বাকি মন্ত্রীরা ততদিনই থাকবেন যখন প্রাইম মিনিস্টার তাদেরকে রাখতে চাইছেন। সেখানে ক্যাবিনেটে থাকা না থাকা পুরোপুরি প্রাইম মিনিস্টারের ইচ্ছা বা বিশ্বাসের উপর। 10 নম্বরে আমরা দেখে নেব ইনাদের প্রিভিলেজেস বা রাইটস, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেটের মেম্বার হলে কি কি বিশেষাধিকার বা অধিকার তাদের রয়েছে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর প্রত্যেকজন মন্ত্রী সরকারের প্রতিনিধিত্ব করেন এবং সরকারের তরফ থেকে তারা পার্লামেন্টের যে কোনো হাউসে তাদের বক্তব্য রাখতে পারেন, সেই হাউসের কার্যক্রমে পার্টিসিপেট করতে পারেন, অথবা দুটো হাউসের যদি জয়েন্ট সিটিং হচ্ছেন সেখানেও সরকারের তরফ থেকে কোনো রকম বক্তব্য বা কার্যকলাপে পার্টিসিপেট করতে পারেন। তাছাড়া পার্লামেন্টের যে কোনো কমিটির যদি তাকে মেম্বার ঘোষণা করা হয় সেখানেও তিনি কথাবার্তা বলতে পারবেন। এবং এই সেম সেট অফ প্রিভিলেজেস ইউনিয়ন ক্যাবিনেটের মন্ত্রীদের জন্য অ্যাভেলেবেল, কারণ তারা নিজেরাও ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর পার্ট। যা মিনিস্টার্সদের রাইট সেটাই হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্সদেরও রাইট। তবে ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স যেহেতু সরকারের প্রতিনিধিত্ব করেন তাই জন্য সরকারের তরফ থেকে তারা বক্তব্য হাউসে রাখতে পারেন। তবে হাউসের কোনো প্রস্তাবনা বা বিলের উপরে ভোট তারা কিন্তু যেই হাউসের তারা মেম্বার একমাত্র সেই হাউসেই করতে পারবেন। কাউন্সিল অফ মিনিস্টার্স এর একজন মন্ত্রী হাউসের যে কোনো হাউসে বক্তৃতা বা কার্যক্রমে পার্টিসিপেট করতে পারলেও মেম্বার ভোট সে সেই হাউসেই দিতে পারবে যেই হাউসের উনি মেম্বার। লোকসভার মেম্বার হলে লোকসভার বিলগুলোতে বা প্রস্তাবনাগুলোতে ভোট দিতে পারবে, রাজ্যসভার মেম্বার হলে রাজ্যসভার গুলোতে দিতে পারবে। সো পার্লামেন্টে ভোটাধিকার শুধু পার্লামেন্টের মেম্বার অর্থাৎ এমপিদের জন্যই অ্যাভেলেবেল। সেখানে ইউনিয়ন ক্যাবিনেটের মিটিং অ্যাটেন্ড করার জন্য এবং সেখানে ভোট দেওয়ার জন্য তাকে ক্যাবিনেটের মেম্বার হতে হবে। প্রাইম মিনিস্টার অনেক সময় নন ক্যাবিনেট মেম্বারদেরকেও ক্যাবিনেটের মিটিংয়ে ইনভাইট করতে পারেন তাদের রায় বা ওপিনিয়ন নেওয়ার জন্য, তবে সেই ক্যাবিনেটের ডিসিশনে কিন্তু ভোট দিতে পারবেন না। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের রেজিগনেশন, অর্থাৎ এই দুটো বডি থেকে যদি কোনো ব্যক্তি রিজাইন করতে চান তাহলে তার ইস্তফা পত্রটা তারা কাকে দেবেন। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর প্রত্যেকজন মন্ত্রীকে ইন্ডিভিজুয়ালি প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছিলেন, তাই জন্য তারা রিজাইন করার সময় প্রেসিডেন্টকেই তাদের ইন্ডিভিজুয়াল রেজিগনেশন দিয়ে থাকবেন। আর ইউনিয়ন ক্যাবিনেটের মেম্বার হিসাবে প্রাইম মিনিস্টার তাদের অ্যাপয়েন্ট করেছিল, তাই জন্য রিজাইন তারা প্রাইম মিনিস্টারের সহমতিতেই করবেন। তবে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য বন্ধুরা, বাকি মন্ত্রীরা কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ক্যাবিনেটের বাকি মন্ত্রীরা যদি রিজাইন করেন সেটা তাদের ইন্ডিভিজুয়াল, তাদের ব্যক্তিগত রেজিগনেশন।
কিন্তু যদি প্রাইম মিনিস্টার রিজাইন করেন সেটা কিন্তু গোটা বডির রেজিগনেশন বা সমস্ত মেম্বারের যৌথ রেজিগনেশন ধরা হবে। প্রাইম মিনিস্টার নেই তো তার মন্ত্রী পরিষদও নেই, তার ক্যাবিনেটও নেই। প্রাইম মিনিস্টারের সাথেই এই দুটো বডি ভাসে বা ডুবে যায়। নম্বরে দেখে নেব ইনাদের রিমুভালের প্রক্রিয়া, পদ থেকে অপসারণ করার জন্য কি প্রক্রিয়া রয়েছে। তো ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে রিমুভাল প্রেসিডেন্ট করেন, কিন্তু সেটা তার ব্যক্তিগত ইচ্ছে অনুসারে নয়। যদি ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স স্পেসিফিক্যালি প্রাইম মিনিস্টার লোকসভার সমর্থন হারিয়েছে, তখনই প্রেসিডেন্ট তাদেরকে রিমুভ করতে পারেন, নাও করতে পারে কিন্তু করতেও পারেন। অনেক সময় মন্ত্রী পরিষদ বা প্রাইম মিনিস্টার লোকসভার কনফিডেন্স লুজ করেছে এটা জেনেও প্রেসিডেন্ট তাদেরকে কন্টিনিউ করতে দেন কিছু সময়ের জন্য, যাতে তারা সেই সমর্থনটা রিকভার করতে পারেন। তো এক কথায় বলতে গেলে যতক্ষণ প্রধানমন্ত্রী বা কাউন্সিল অফ মিনিস্টার্সের উপরে লোকসভার সম্পূর্ণ কনফিডেন্স অর্থাৎ লোকসভার মেজরিটি এমপির সমর্থন রয়েছে, ততক্ষণ কিন্তু তাদেরকে অ্যাপয়েন্ট করা বা রিমুভ করা প্রেসিডেন্টের ব্যক্তিগত ইচ্ছের উপরে ডিপেন্ড করে না, এটাই প্রথা। তবে সেই সাপোর্টটা যদি নড়ে যায় তখন প্রেসিডেন্ট কিন্তু একটা সার্কামস্ট্যান্সিয়াল ডিসক্রেশন পেয়ে যান, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী তার স্বেচ্ছাধীন ক্ষমতা বেড়ে যায়। তখন তিনি ডিসাইড করতে পারেন যে তিনি এই কাউন্সিল অফ মিনিস্টারকেই কন্টিনিউ করতে দেবেন নাকি অন্য প্রাইম মিনিস্টার সহ কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাপয়েন্ট করবেন। ইউনিয়ন ক্যাবিনেট থেকে রিমুভাল সেটা প্রাইম মিনিস্টারের ব্যক্তিগত ইচ্ছের উপরে নির্ভর করে। এবং আজকের আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার্সের মন্ত্রী বা ক্যাবিনেটের মন্ত্রীরা তাদের পদ ছেড়ে দেওয়ার পর বা চলে যাওয়ার পর তারা ভবিষ্যতে অন্য কোনো সরকারি চাকরির জন্য এলিজিবল কিনা। সাধারণত পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান লাগানো হয় সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে যাদের পোস্টে থাকাকালীন নিরপেক্ষতা বজিয়ে রাখার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন জাজদের পোস্ট, যাতে তারা রিটায়ারমেন্টের পরে কোনো চাকরির লোভে তারা পক্ষপাতিত্ব না করে সরকারে। তবে কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ক্যাবিনেটের মন্ত্রীদের নির্বাচন পার্টিগতভাবেই হয় এবং নির্বাচিত হয়ে যাওয়ার পর তারা সেই পার্টিরই মেম্বার থাকেন, পার্টিরই কথা বলেন। তো তাদের থেকে নিরপেক্ষতার আশা আমরা রাখি না, যার জন্য তাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরেও কোনো ব্যান নেই। তারা এই পদগুলো অকুপাই করার পরেও অন্যান্য সরকারি পোস্টে তাদের নিয়োগ করা যাবে। তার সাথে তারা পুনরায় এই পোস্টগুলোই অধিগ্রহণ করতে পারেন, অর্থাৎ নতুন সরকার গঠন হলো এবং নতুন সরকারের পুরনো বা নতুন প্রধানমন্ত্রী ওনাদেরকেই কাউন্সিল অফ মিনিস্টার্স বা ক্যাবিনেটের মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করতে পারে। মোট কথা, পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ইউনিয়ন ক্যাবিনেটের ক্ষেত্রে। তো আশা করি আজকের এই ভিডিওতে এই দুটো ইনস্টিটিউশন সম্বন্ধে তোমাদের কনসেপ্টস আরো বেশি ডিপ হলো। এর আগেও আমরা অবশ্যই আলোচনা করেছিলাম এই দুটো বডিকে নিয়ে, যখন আমরা ভার্টিক্যাল কম্প্যারিজন গুলো করেছিলাম এর আগের দুটো ভিডিওতে। তাই জন্যই আজকের ভিডিওতে আমি আরেকটু ডিটেলসে গিয়ে এই দুটো বডির বিভিন্ন অ্যাসপেক্ট গুলো বোঝালাম তোমাদের মাথায় এই কনসেপ্টস গুলো আরো বেশি ক্লিয়ার করার জন্য। নেক্সট ভিডিওতে আসছে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট ক্যাবিনেটের মধ্যে আরেকটা হরাইজন্টাল কম্প্যারিজন। ততদিনে তোমরা এই ভিডিওটা সহ এই প্লে লিস্টের যতগুলো ভিডিও আছে মিনিমাম 3 থেকে 4 বার তোমরা দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। একবারে কিন্তু এত খুঁটিনাটি মনে রাখাটা সম্ভব নয়, তাই জন্য বারবার দেখে আমাদের এই কনসেপ্টস গুলো মাথায় হাতুড়ি দিয়ে ঢোকাতে হবে। তাহলেই যে কোনো পরীক্ষা, ইউপিএসসি হোক, ডব্লিউবিসিএস হোক, এসএসসি হোক, সবগুলো পরীক্ষাতেই পলিটি থেকে কোনো কোয়েশ্চেন আমাদের কিন্তু হাতছাড়া হবে না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। আমি তোমাদের কমেন্ট এবং ফিডব্যাক পড়ার অধীর আগ্রহে থাকি, আমার কাছে সেটা মারাত্মক মোটিভেশনের কাজ করে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন কিপ লার্নিং, কিপ রিভাইসিং।